আমি এত নির্লজ্জ হলাম কবে? সকালে সে আমাকে এতগুলো কথা শোনালো, আর আর সে আমি তার দিকে এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। ছে ছে, মানিজ্যত পাঞ্চাচ্ছি আমার। ওরা চোখে আবারও তাকিয়ে দেখি সে এখনো আমার দিকে তাকায়ওনি। তার ভাব দেখে মনে হচ্ছে সে আমাকে চেনেই না। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটাও সে দেখেনি। তার এমন গা জ্বলানো অ্যাটিটিউড দেখলে আমার বড্ড বমি পায়। আমি কি তার সাধে আর খাটাস বলি? তার সব দোষে গুণে বলি বেটা খাটাস। জায়ান কিছুক্ষণ পর চুলে হাত বুলিয়ে পাশে থাকা পিলারের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। বিরক্তি নিয়ে এবার ছাউনির উপরে তাকালো। ছোট ছাউনির উপরের দিকটা কিছুটা ফুটো, সেই ফুটোর ফাঁকে ফাঁকে পানি জমিয়ে সে কিছুটা আবার ভিজিয়ে দিচ্ছে। আর চোখে এবার নাবিলার দিকে পরক্ষ করলো। টস টস ফোলা গালগুলো ফুলিয়ে কেমন ঠোঁট উল্টিয়ে কোনায় গুটিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। এক হাত দিয়ে বাচ্চাদের মতো ব্যাগের বেলটা কেমন আঁকড়ে চেপে ধরে আছে, আর এক হাত দিয়ে মুঠো করে আছে। কপালের অভদ্র চুলগুলো ভিজে লেপ্টে আছে, নাকের ডগাটা হালকা লাল হয়ে আছে। আজ কি অদ্ভুত মায়াময় না লাগছে। চোখের পানি জমে পাপড়িগুলো কেমন আবেগময় দেখাচ্ছে জায়ানের কাছে। আচ্ছা, মেয়েটা যখন বক বক করে কই তখন তো এত সুন্দর লাগে না তার কাছে? এখন চুপচাপ আছে বলেই কি তার কাছে এত আবেগময় দেখাচ্ছে? জায়ান ঠোঁট কামড়িয়ে চোখ বুজে মুগ্ধতা নিয়ে হাসলো। আচ্ছা, বৃষ্টিতে ভিজলে কি সব মেয়েদের এমন স্নিগ্ধ দেখায়? হয়তো দেখায়, আবার হয়তো না। জায়ান হঠাৎ করে চোখ খুলে আবিষ্কার করলো, এই মেয়েটাকে শুধু স্নিগ্ধ দেখায় না, এই মেয়েটার মধ্যে যেন কত শত মুগ্ধতার ভিড়ে লুকিয়ে আছে একরাশ মুগ্ধতা। মেয়েটাকে দেখলে তার কাছে কেমন রহস্যময় লাগে। মনে হয় এর দেখার শেষ নেই। চোখে চোখ পড়ার আগে জায়ান দ্রুত চোখ ঘুরিয়ে নিল আগের ন্যায়। না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছে আমার জায়ানের উপর। বৃষ্টিতে ভেজার ফলে তার গায়ের রংটা আরো চকচক উজ্জ্বল দেখাচ্ছে। হাতের কালো পশমগুলো ফর্সা হাতে কেমন লেপ্টে আছে। এতে করে তার সৌন্দর্য যেন আরো হাজার গুণ বাড়িয়ে তুলেছে। নিভ্র নীল চোখ জোড়াতে আজ কোনো সানগ্লাস নেই। দেখতে সব মিলিয়ে তাকে আজ বিলাতি ইঁদুর লাগছে। এই ছেলেটা এতটা সুন্দর কেন? ছেলেদেরকে এত সুন্দর হলে চলে? একদমই না। সুন্দরের অধিকারী তো থাকবে শুধু মেয়েরা, যাদের দিকে হা করে তাকিয়ে থাকবে শত ছেলেরা। আর এখানে উল্টো কি হচ্ছে? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছি ভাবতেই জোর করে অবাধ্য চোখটা সরিয়ে নিলাম তার থেকে। এদিকে বৃষ্টির থামার নামগন্ধ নেই। ভাব দেখে মনে হচ্ছে সহজে থামার নয় এই বৃষ্টি। কিছুক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে খেয়াল করলাম সামনে মাঠে 10-12 জনের মতো বাচ্চারা কাদামাটিতে লাফালাফি করে খিলখিল করে হেসে খেলা করছে। দৃশ্যটা দেখে এই মুহূর্তে কত সুন্দর না লাগছে। প্রায় 15 মিনিট পর বৃষ্টি হালকা থামলো। এখনো হচ্ছে, কিন্তু অতটা না। এতটা সময় আমার আর জায়ানের মধ্যে কোনো রকম টু শব্দ কথাও হয়নি, শুধু কয়েকবার চোখাচোখি হওয়া ছাড়া। বৃষ্টি থামতেই আমি বেরিয়ে পড়ি, আর ভাগ্যক্রমে বিআরটিসি বাসেরও দেখা মিলে যায় রাস্তায়। আমি দ্রুত বাসের দিকে ছুটে বেরিয়ে যাই। আমাকে বেরোতে দেখে জায়ান পিছু থেকে আমাকে ডেকে থামতে বলে। এতক্ষণে তার কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি থমকে দাঁড়াই। জায়ান ছাউনির নিচ থেকে দ্রুত বেরিয়ে এসে আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। হাত থেকে তার কালো জ্যাকেটটা বাজ খুলে আমার পিঠে জড়িয়ে দেয়। আমি হাত দিয়ে খুলতে নিতেই সে চোখ পাকিয়ে তাকায় আমার দিকে। আরে কি করছেন কি? এই গরমের মধ্যে আপনার ভারী বস্তা জ্যাকেট আমার গায়ে দিচ্ছেন কেন? কারণ আপাতত এটা আমার থেকে তোমার দরকার বেশি, তাই। গম্ভীর হয়ে বলল, মোটেও না, আমার ওড়না আছে, লাগবে না আপনার জ্যাকেট। এই নিন। কি হলো ধরুন। গায়ে থেকে নামিয়ে তার হাতে দিতে নিতেই বললাম, আমি এখন এটা নিতে পারবো না, কারণ এর মধ্যে তোমার ঘাম লেগে আছে। আপাতত এটা আমার কোনো কাজেরও না, তাই বাসায় গিয়ে এটা সার্ফ এক্সেল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে দেন কাল আমাকে ভার্সিটিতে দেবে। জায়ান নাক ছিটকে বলল। আমি ক্যাবলার মতো তার রিয়াকশন দেখে তাকিয়ে আছি। কি ভাব, দেখলেই গা চলে যায়। আমি কথা আর না বাড়িয়ে চট করে তার হাত থেকে জ্যাকেটটা নিয়ে গায়ে দিয়ে বাসে উঠে গেলাম। সাবধানে যেও। পিছু থেকে জায়ান বলে উঠল। আমি পিছে তাকাতে কপাল কিছুটা খাদ করে বলে উঠল আবারও। চোখ ছোট করে পাকিয়ে বলল, এতই যেহেতু চিন্তা, তাহলে দিয়েছেন কেন? আর আপনি চিন্তা করবেন, আমি ভীম দিয়ে ধুয়ে নিয়ে আসবো। ভীমের 100 লেবুর শক্তিতে আপনার জ্যাকেট চকচকা নতুন হয়ে যাবে। দাঁতের দাঁত চেপে কথাটা বলে বাসে উঠে গেলাম।
বাস তার আপন গতিতে চলতে লাগলো। বাস কিছু দূর সামনে যেতেই আমি বাসের জানালা ফাঁকা দিয়ে উকি দিয়ে পেছনে দেখতে গেলেই জায়ানের নিভৃত চোখের সাথে চোখাচোখি হয়ে যায়। রিক্সা বাসার সামনে থামতেই নেমে পড়লাম। ভাড়া মিটিয়ে পিছু তাকাতেই চোখ পড়ল আমাদের বিল্ডিং এর পরপর 2 বিল্ডিং এর 4 তলার বারান্দা দাঁড়ানো রিয়ার দিকে। ও ওখানে আমাকে খেয়াল করেনি। ওর দৃষ্টি আপাতত বারান্দার ফ্লোরে কি জানি হাত নাড়িয়ে করছে। ওর দিকে হঠাৎ চোখ পড়তেই এক ঝাঁক অভিমানগুলো মনে এসে বড্ড গ্রাস করলো। ওর থেকে চোখ ফিরিয়ে দ্রুত বড় বড় পায়ে বাসার ভেতরে প্রবেশ করলাম। একের পর এক কলিং বেল বাজিয়েই চলেছে, খোলার কোনো নামই নেই দরজা। বাসায় কি তাহলে কেউ নেই? না থাকবে না কেন? না থাকলে তো বাইরে তালা ঝোলানো থাকতো। উফ, এই আম্মুটা কি যে করছে! নিশ্চয়ই ওই স্টার জলসা আলতু ফালতু কোনো একটা সিরিয়াল দেখছে বসে বসে, তাই তো দরজায় খোলার নাম নিচ্ছে না। এখন নিশ্চয়ই দরজায় খুলে সর্বপ্রথম আমাকে এভাবে ভেজা অবস্থায় দেখি এক ঝাঁক প্রশ্ন ছুড়বে, তার সাথে ইচ্ছে মতো ঝাড়বে। এই কি রে, ভিজলি কি করে? তোকে না আমি কতবার বারণ করেছি এমন অসময়ের বৃষ্টিতে ভিজবি না, তারপরও ভিজেছিস। পাক্কা 20 মিনিট পর আমার ধৈর্যের পরম পরীক্ষা নিয়ে আমার পরম আদরের গুণধর ভাই হেলে দুলে এসে দরজা খুলল। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘুমু ঘুমু চোখে আমার দিকে এক নজর তাকিয়ে হাত দিয়ে চোখ কচলে প্রশ্ন করলো, এই নাবু, তুই এত ভিজলি কি করে? আসলেই তো, আমি এত ভিজলাম কি করে ভাইয়া, একটু বলবা? মায়ের চিনিস কত প্রকার ও কি কি? না তোকে আমি চিনাবো, কোনটা বল। নাফিস চোখ রাঙিয়ে বলল। এই সাইড দাও তো, আমাকে ভেতরে আগে আসতে দাও। দেখছো বাইরে ক্ষণে ক্ষণে থেমে একটু পর বৃষ্টি হচ্ছে, তার ওপর ভেতরে না আসতে দিয়ে বাইরে দাঁড় করিয়ে এমন প্রশ্ন ছুটছ। আবার উত্তর দিতে গেলে বলে মার চিনিস। এই কেমন বিচারে ভাই! আর এর সময় তুমি বাসায় কেন? আম্মু কই? দেখছি না যে। ছোট জুতার বক্সের সামনে দাঁড়িয়ে জুতা খুলে রাখতে রাখতে জিজ্ঞেস করলাম, আম্মু নানির বাসায় গিয়েছে, আস্তে আস্তে রাত হবে বোধহয়। আজ দুপুরের পর থেকে হঠাৎ শরীরটা বড্ড খারাপ লাগছিল, তাই হাফ দিনের ছুটি নিয়ে চলে এসে পড়েছে বাসায়। ঠিক আছে তো ভাইয়া, জ্বর আসেনি তো? কই দেখি। নাবিলা উত্তেজিত হয়ে ভাইয়ার কাছে গিয়ে কপালে হাত বুলিয়ে বলল, জ্বর তো আসেনি, তাহলে বেশি খারাপ লাগছে তোমার? ডাক্তারের কাছে যাবা? চল যাই। আমি একদমই ঠিক আছি, চিন্তার কিছু নেই। শান্ত হ তুই। সকাল থেকে শুধু আমার মাথাটা প্রচন্ড ব্যথা ছিল, এই আর কি, আর কিছু না। এখন তুই জলদি করে রুমে গিয়ে চেঞ্জ করে নে, না হলে তোর কিছু হয়ে যাবে। তারপর কিন্তু আম্মু আবারও সেই কালানা সাদা মুন্সির কাছে দৌড়াবে পরা পানি আনতে। লাস্টের কথাটা নাফিস মজা করে বলল। এই না যাচ্ছি আমি, আর তুমিও রুমে গিয়ে রেস্ট নাও। আমি ফ্রেশ হয়ে এসে গরম গরম কফি করে নিয়ে আসছি তোমার জন্য। আচ্ছা যা এখন। নাবিলা ছোট ড্রয়িং রুমে থেকে নিজের রুমের দিকে কয়েক পা দিতেই নাফিস পিছু থেকে ডেকে বলে উঠল, এই 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। নাবিলা পিছু ভাইয়ের দিকে প্রশ্ন বিন্দুতে তাকাতে নাফিস কপালটা কুঁচকে আবারও বলে উঠল, তোর হাতে এই জ্যাকেট কার? নাবিলা বিস্মিত নয়নে তাকিয়ে আছে ভাইয়ার দিকে। ভাইয়ার এমন প্রশ্ন, এখন সে কি বলবে? অসহায়ভাবে একবার নিজের হাতের দিকে চাচ্ছে তো একবার ভাইয়ার দিকে। জিভ দিয়ে হালকা ঠোঁট মৃদু ভিজিয়ে আমতা আমতা করে বলে উঠল, ইয়ে মানে ভাইয়া, বলছিলাম কি। হ্যাঁ বল, শুনছি। নাফিস ভাঁজ করা কপালটা আরো খাত করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে উঠল, আজ এবার কার হতেই যাবে বা, এটা রিয়ার। আমাকে কি বোকা মনে হয় তোর? রিয়া হঠাৎ ছেলেদের জ্যাকেট পরতে যাবে কেন শুনি? কেন পড়তে যাবে মানে? ছেলে আর মেয়ে কি ভাই? জ্যাকেটের গায়ে কি কোথাও ট্যাগ করে গোটা গোটা অক্ষরে লেখা আছে যে ইহা একটি সম্পূর্ণ ছেলেদের জ্যাকেট, যা মেয়েদের পরা একদমই নিষিদ্ধ? জ্যাকেট জ্যাকেটই, বুঝলা? কথাটা বলেই দ্রুত জোরে জোরে পা ফেলে খানিকটা শব্দ তুলে নিজের রুমে প্রবেশ করলাম। জানি ভাইয়া হয়তো আমার এমন অবিশ্বাসযোগ্য আজগবি কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, না করলেও কিছু করার নেই আমার কাছে। রুমে এসে ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় জড়িয়ে নিলাম গায়ে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছে। বৃষ্টির পর পরিবেশটা এখন বেশ ঠান্ডা লাগছে।
এমন পরিবেশ আমার বরাবরই ভালো লাগে। আকাশ এখনো মেঘলা মেঘলা হয়ে আছে, চারপাশে মেঘগুলো কেমন দল বেঁধে ছোটাছুটি করছে। এই পরিবেশে একটা ঘুম দিলে ব্যাপারটা মন্দ হয় না, যে ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে চটপট ভাইয়ার জন্য এক কাপ কফি বানিয়ে রুমে দিয়ে আসলাম। কিছু আর খেলাম না, টেবিল থেকে খাবারগুলো গুছিয়ে সব ফ্রিজে তুলে রেখেছিলাম। রুমে এসে কাঁথা জড়িয়ে আরামে এক ঘুম দিলাম। জানালার পর্দা ভেদ করে কিছুটা রোদ আমার রুমে প্রবেশ করেছে। রোদের তাপে চোখে মুখে আছড়ে পড়তেই কাঁচা ঘুম নিমেষেই ভেঙে গেল। কিছুক্ষণ বাইরের দিকে বিরক্তি নিয়ে দৃষ্টিপাত করে ঘড়ির দিকে তাকালাম। 4:30 বাজছে সবে মাত্র। বিছানায় কিছুক্ষণ আর মোড়ামুড়ি করতে করতে বালিশের নিচ থেকে ফোনটা নিলাম। ফোন অন করতেই কিছুটা অবাক হলাম। আননোন নাম্বার থেকে একটা মেসেজ আর রিয়ার 27টা মিসড কল। আমি এতই বিভোর ঘুমে ডুবেছিলাম, একটা ফোনেও আমার ঘুম ভাঙি ভাবা যায়। আগ্রহ নিয়ে মেসেজ অপশনে আসলাম। ওই কেই বা আমাকে মেসেজ দিল দেখার জন্য। আজ অবেলা অসময়ে এক পয়সা বৃষ্টি করেছে, বড্ড হতাশ আমায় জানো তো। ভেবেছিলাম প্রচণ্ড বজ্র বেড়াবে দাপিয়ে ওই উদার আকাশটায়, সেই প্রিয় অচেনা অনুভূতির অনুভবে বৃষ্টির ফোঁটা নাচবে মনের গহীনে। আবডালে আনাসে কানাসে ধরণী মায়াবী স্পর্শে উতাল পাতাল দেবে ভিজিয়ে আমার শতসত্তরে, যাবে উল্লাসে মেশে। আজ এমন অসাধারণ মেঘলার দিনে কাটবে কেমনে প্রতিটা মুহূর্তে এই এক রাস মুগ্ধতার ভিড়ে। তুমি বিহীনে আমায় বলতে কি পারো? 3:13। আমি মেসেজটি পড়ে চট করে শোয়া থেকে বসে উঠলাম। চোখ থেকে নিমিষেই ঘুমগুলো উড়ে গেল। বড় বড় চোখ করে দাঁত দিয়ে নখ খাচ্ছি আর বারবার খুঁটিয়ে খুঁটিয়ে প্রতি লাইন পড়তে লাগলাম। আমাকে এই আবেগ মাখা মেসেজ বা কে দিল? আমার জানার মতে আমার এমন দুর্ভিক্ষ কপালে আদৌ দূর দূরান্তে কোনো আশিক ঠাসিক নেই, আর নেই কোনো প্রেম বীর পুরুষ। তাহলে হুটহাট এমন মেসেজ কেই বা দিতে পারে? নাম্বারটাই কি একবার ডায়াল করে দেখবো? ভুল করে কেউ দেয়নি তো আবার? হ্যাঁ, সেই বরং হবে। আমাকেই বা এই বৃষ্টি দিনে কেই বা মনে করে এমন এক রাশ আবেগ মাখা মুগ্ধতার ভিড়ে মেসেজ দেবে? মাথায় আর মেসেজ নিয়ে বেশি একটা ঘামালাম না। ফোনটা খাটের উপর আগে নেয় পুনরায় রেখে দিলাম। ক্ষুধায় পেটে ইঁদুরগুলো বড্ড নাচানাচি করছে। আপাতত এদের শান্ত করতে হবে। তাই ওয়াশরুমে থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ছুটলাম পেট ভোজন করতে। রিয়ার নাম্বারে ডায়াল করলাম। প্রথম রিংয়ে কলটা রিসিভ হতেই ওই পাশ থেকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠলাম, ছাদে আয়, কথা আছে। আরে শোন। কথাটা বলে ফোনটা রেখে দিলাম। রিয়ার ওপরের রাগগুলো এখনো কমেনি আমার। রুম থেকে বের হয়ে আগে ভাইয়ার রুমে একবার উকি ঝুঁকি দিলাম। ভাইয়া ঘুমিয়ে আছে। বৃষ্টি হওয়ার ফলে চারপাশটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই গায়ের ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিয়ে ছাদের দিকে পা বাড়ালাম। ছাদে গিয়ে দেখি আজ অনেকেই বসে আড্ডা মত্ত হয়ে আছে। বাচ্চারা ছোটাছুটি করে খেলা করছে। আমি ছাদের রেলিংয়ে কিনার ঘেঁষে দাঁড়ালাম আর অনুভব করতে লাগলাম গোধূলি শেষ বিকেলের এই পরিবেশটা। মিনিট 5 পর রিয়া আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওর দিকে না তাকিয়েও এই মুহূর্তে বুঝতে পারলাম ও ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, শুধু অপেক্ষায় আছে আমার কিছু বলার। আকাশের দিকে তাকিয়ে বললাম, এসবের মানে কি রে? আমার কথায় রিয়া মাথা কিছুটা নত করলো, কিন্তু কিছু বলল না। আমি আবারও বলে উঠলাম, কিছু বলবি না? এইভাবে চুপ থাকবি? ঠিক আছে, তাহলে তুই থাক। চুপ যেহেতু থাকবি ঠিক করেছিস, তাহলে আমিই বা কি বলবো? আমি নিচে গেলাম। রিয়া আমার দিকে এক নজর তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে এবার বলল, আজ আমি তাকে দেখেছি, সে এসে পড়েছে। আমি উৎসুক দৃষ্টিতে রিয়ার দিকে তাকাতেই আবার বলতে শুরু করলো, ব্যাটা মনে হয় এবার আমাকে ছাড়খাড় করেই দিবে। আমি তার সাথে যা করেছি। তুই কার কথা বলছিস? কে এসে পড়েছে? আবরার। ভাইয়া 500 টাকা দাও তো। নাভিলার এমন কথায় নাফিস টিভি থেকে চোখ ফিরিয়ে নাবিলার দিকে তাকালো। বিপরীতে ভুরু নাচিয়ে বলে উঠল, হঠাৎ টাকার প্রয়োজন পড়লো যে? কি করবি টাকা দিয়ে? আজীব, টাকা দিয়ে মানুষ কি করে? কোনো একটা কারণে লাগবে বলেই তো চাইছি, অযথা তো চাচ্ছি না তোমার থেকে। আব্বু বাসায় থাকলে সেই আব্বুর থেকেই চাইতাম, কিন্তু আব্বু তো আর বাসায় নেই, তাই তোমার থেকে বাধ্য হয়ে চাইতে হচ্ছে। আরে রাগ করছিস কেন? না তো একবার করিনি যে দিব না।
হঠাৎ করে ছাদ থেকে এসেই কোনো কথাবার্তা নাই ডাইরেক্ট টাকা চেয়ে বসলি, তা শুধু জানতে চাইলাম কি করবি? মার্কেট যাবো, একটু এবার দাও। এই সময়? কয়টা বাজে? একবারও ঘড়ি দেখেছিস? আর কার সাথে যাবি শুনি? কপালটা কুঁচকে বলল, ওফো ভাইয়া, মাত্র তো 5টা বাজছে। এমন ভাবে চিল্লিয়ে কথা বলছো যেন মনে হচ্ছে আমি রাত 10টা বাজে কোথাও একা যেতে চাইছি। আমার হুট করে এইভাবে রাত্রে বাইরে যাওয়াতে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। আর শোনো, একা যাচ্ছি না, সাথে রিয়াও যাচ্ছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। পরশু ভার্সিটিতে নবীন বরণ আছে, কাল তো আবার শুক্রবার, মার্কেট দোকানপাট সব বন্ধ থাকবে, তাই এখন একটু বের হতে হবে, টুকটাক কিছু কেনার আছে তাই। সেই যাচ্ছিস, ভালো কথা। দেখিস কোথাও আবার হারিয়ে গুমটুম হয়ে যাস না। দুই বান্ধবী তো কোথাও গেলে আবার নিখোঁজ হয়ে যাস, এক কথায় লাপাত্তা হয়ে যাস, তখন আবার হারিকেন নিয়ে সেই আমাকেই খুঁজতে বের হতে হয় তোদের। ভাইয়া। নাবিলা কিছুটা বিরক্তি নিয়ে বলল। নাফিস সোফা থেকে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটের মানি ব্যাগ থেকে একটা 1000 টাকার নোট বের করে নাবিলার হাতে গুজে দিল। ধর। 1000 দিলে যে? তুইও কি মনে রাখবে এই নাফিসকে? তাই দিলাম, যা জিলে আপনি জিন্দিগি সির্ফ 1000 মে। আর শোন, যাওয়ার আগে ফটাফট আমার জন্য 1 কাপ কফি দিয়ে যা, তারপর যেখানে যাওয়ার সেখানে খুশি যা। এখন যা, ফুট, আমাকে শান্তিতে খেলা দেখতে দে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা ঠিক করে তাতে চড়ে বসলাম দুইজন। কিছুক্ষণ পর রিক্সাটা আপন গতিতে এসে মার্কেটের সামনে থামলো। আজ মার্কেটের এদিকটায় বেশি ভারী ভিড় জমেছে। মনে হচ্ছে আজ দেশের সব করোনা ভাইরাস জনিত হামলা একদিনেই এখানে হয়ে যাবে। রিয়া মার্কেটের ভেতরের দিকটায় সাহস করে গেল, আমি আর তার সাথে গেলাম না। মার্কেটের ভেতরে গিয়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। বাইরের দোকানগুলোতে হেঁটে হেঁটে চোখ বুলিয়ে কানের দুল আর রেশমি চুড়ি নিজের জন্য খুঁজতে লাগলাম। ওই ভিড়ের মধ্যে আমি ঢুকলে নিশ্চয়ই আজ আধ মরাটরা হয়ে বের হব, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাথে ফ্রিতে করোনার ভয় তো আছেই। যাক, বড় বাঁচা বেঁচে গেল। আমি এই খোলা আকাশের নিচে বাইরের ফুটপাতেই আপাতত ঠিক আছি। বাউ, এভাবে বেশ কিছু সময় হাঁটতে হাঁটতে আমার চোখ পড়লো ফুটপাতে থাকা এক ছোট্ট কানের দুলের দোকানে। সিলভার কালারের মধ্যে ছোট ঝুমকো। ঝুমকোটা গোল শেপের, তার উপর চারপাশে সম্পূর্ণ ছোট ছোট সাদা পাথরের নিখুঁত কাজ করা। দূর থেকে দেখতে চিকচিক করছে, আমার কাছে এটা বেশ ভালো লাগলো। তাই দেরি না করে আমি দোকানে এসে চট করে এটা হাতে তুলে নিয়ে নিলাম দুইটা। এবার দোকানের টুলের উপর রাখা ছোট্ট ঝুড়িতে নজর এসে থমকে পড়লো। বাহ, এক ঢিলে তো দেখি 2 পাখি মারা যাবে। এখানে তো চুড়িও আছে দেখছি। ছোট ছোট অকেশনে আমার শুধু এমন একটা বাহানার প্রয়োজন হয়, মূলত এই দুটো জিনিসই কেনার জন্য। চুড়ির আর ঝুমকোর প্রতি ছোটবেলা থেকে আমার প্রচন্ড দুর্বলতা কাজ করে মনে। বেশিরভাগ সময়ই মার্কেটে আসলে এই দুইটা থেকে একটা হলেও মাস্ট বি নেওয়া চাই আমার। কয়েকটা কালার আমার বেশ ভালো লাগলো। নিচে বসে দেখতে দেখতে 2 হাতের মুঠোতে 6 মুঠোর মতো নিয়ে ফেললাম চুড়ি। এইবার এইগুলোর দাম দোকানদার মামার থেকে জিজ্ঞানো যাক। চুড়ি আর ঝুমকো হাতে নিয়ে উঠে পিছে ফিরতেই তাওয়াস্তাগফিরুল্লাহ বুকে থুথু দিয়ে বললাম, নাউজুবিল্লাহ। এই কি হয়েছে রে, এভাবে থুতু দিচ্ছিস কেন? রিয়া ক্লান্তি সুরে বলল, এভাবে হুটহাট হুতুম পেঁচার মতো চেহারা করে পিছে এসে ঝুঁকে থাকলে তো দিবই। এই, তুই এখানে কখন আসলি? তুই না মার্কেটে ওই দিকটায় ছিলিস? তাহলে তুই যখন নিচে বসে চুড়ি দেখতে ব্যস্ত ছিলিস তখনই আসছি। তোর কেনা কি শেষ? হ্যাঁ, অলমোস্ট শেষ। তোর? না। না মানে কিছু কি কিনিসনি? তোর হাত তো একদমই খালি দেখছি। দুর্বল, কিছুই ভালো লাগে না। যাই দেখি একদমই ভালো লাগে না, মন মতো কিছু নাই। টাকা অযথা ওয়েস্ট করে কি লাভ, তাই কিছুই কিনিনি। আগে যা আছে বাসায় তা দিয়ে কোনো মতে চালিয়ে দেব। এখন চল বাসায় যাই। হাত পা আর কিছুতেই চলতে চাইছে না। আকাশের অবস্থাও কেমন ভার ভার হয়ে আছে, হয়তো আবারও বৃষ্টি আসবে। হ্যাঁ চল বোন, সন্ধ্যায় হয়ে গেছে আর ভাইও বাসায় একা আছে। এমনি তার শরীর বেশি ভালো না। এখন যদি বিনা নোটিশে আবারও বৃষ্টি আসে তাহলে এই ধরিত্রী দুনিয়াতে রিক্সা পাওয়া আমাদের জন্য মহা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ চল।
কিছু দূর হাঁটতে নাভিলা আর রিয়া একটা রিক্সা পেয়েও গেল। রিক্সা চড়ে বসে গা এলিয়ে দিল রিক্সার সিটে নাভিলা। এখন যেন বড্ড ক্লান্তি ক্লান্তি লাগছে। কম তো আর ধকল হয়নি আজকে। হঠাৎ চোখ খুলে চলন্ত রিক্সার মাঝে তাকাতে মনে হলো সে এক ঝলক রাস্তার ওই পাশে জায়ানকে দেখলো। হোয়াইট কালারের 3/4 প্যান্ট, গোলাপি কালারের টি শার্ট, মাথায় কালো কালারের ক্যাপ, মুখে একছাক সেই বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে জায়ান কেমন ভ্যানিশ হয়ে গেল। নাবিলা চট করে রিক্সার ফাঁকে ঘুরে পিছু তাকালো। জায়ানকে খুঁজতে লাগলো, কিন্তু জায়ানকে কোথাও আর দেখতে পেল না। সে কি তাহলে কোনো ভুল দেখলো? জায়ানই বা এখানে কি করে আসবে? সে তো ঢাকা থাকে, তার জানার মতে। হ্যাঁ, তাই হবে। নাবিলাকে এভাবে রিক্সার পিছু ঘুরে কাউকে খুঁজতে দেখে রিয়া বলে উঠল, এই ঠিক করে বস, পড়ে যাবি তো। আর কাকেই বা এভাবে হন্তদন্ত হয়ে খুঁজছিস? কাউকে কি দেখেছিস? কাউকে না, ওই এইভাবে দেখছিল। নাবিলা অস্পষ্ট স্বরে উত্তর দিল। মায়ের ডাকে সকালে এক প্রকার ধরপড়িয়ে উঠে বসলো নাভিলা। ঘুম থেকে উঠে খাট বরাবর দেয়াল ঘড়ির দিকে তাকাতে বড়সড় শক খেল। ঘড়িতে 10টা বাজছে। চট জলদি দ্রুত খাট থেকে নেমে পড়ল। বালিশের থেকে নিচে নেমে ফোন হাতে নিয়ে অন করে দেখে রিয়ার 30টার উপরে মিস কল, অসংখ্য নিউ মেসেজ। মাথায় হাত দিয়ে ঠাস করে বসে পড়ে খাটে। আজ শনিবার, আজ তাদের নবীন বরণ, আর আজই তার এমন কুম্ভকর্ণের মতো একটা ঘুম দিতে হলো। নিজের ওপর নিজেরই রাগ উঠেছে নাবিলার। কাল শুক্রবার, সুবাদে অ্যালার্ম অফ ছিল। রাতে আবার পুনরায় অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিল। রুম থেকে তার মার উদ্দেশ্যে চিল্লিয়ে বলে ওঠে, আম্মু, আমাকে ডাক দাওনি কেন? আমি তোকে ডাক দিয়েছি, তুই বলেছিস আরো 5 মিনিট ঘুমাতে দাও। আমি নাকি তোকে শান্তিতে একটু ঘুমাতেও দেই না, তাই আর ডাক দেইনি। রান্নাঘর থেকে বিপরীতে চিল্লিয়ে বলে উঠলেন মিসেস উম্মে। আমি বললে আমাকে ঘুমাতে দিতে হবে? আমি তো ঘুমের ঘোরে এমনটা বলেছিলাম। তুমি তো বুঝবা, অ্যাটলিস্ট আমাকে ডাক দিয়ে ওঠানো তো উচিত ছিল তোমার। দূর। এখন সব দোষ নন্দ ঘোষ। আমার উপর এখন রাগ দেখাচ্ছিস কেন? নিজে পড়ে পড়ে পিঠে বেগড়ে ঘুমাবে আর রাগ দেখাবে উঠে কাকে আমাকে। নাবিলাকে আর কিছু না বলে ফোনে চার্জ দিয়ে চট করে দ্রুত ওয়াশরুমে ছুটলো ফ্রেশ হতে। এখন তার জলদি করে রেডি হতে হবে, না হলে আর যাওয়া সম্ভব হয়ে উঠবে না। ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে মায়ের কালো কালারের জর্জেটের একটি শাড়ি বের করলো। মার সাহায্যে শাড়িটা পরেও নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। সাজার মতো এত শত সময় নেই হাতে। চুলগুলো এলোমেলো করে আধ খোপা করে নিল। কানের মধ্যে কালকের কেনা সেই ছোট ঝুমকোটা পরে নিল, যা শাড়ির সাথে ভালোভাবে ম্যাচ করছে। এক হাতে সিলভার কালারের ঘড়ি আর এক হাতে কালো কালারের কিছু রেশমি চুড়ি পরে নিল। ঠোঁট হালকা লাল কালারের লিপস্টিক, চোখে মাস্কারা দিয়ে দিল। আইলানা দিতে পারে না, আর কাজলে অ্যালার্জি, তাই চোখে শুধু মাস্কারা দিল। মুখ মন্ডলীয় হালকা ফেস পাউডার মিশিয়ে নিল। আয়নায় নিজের দিকে একবার তাকিয়ে মুখটা ঘুমভ্র করে হতাশার সুরে বলল, মোটামুটি চলবে। আমাকে কেই বা দেখবে হা করে? সবাই সবার মতো সেখানে ব্যস্ত থাকবে। আমার কোনো আশিক টাশিকও নেই যে আমি তার জন্য এত অযথা সাজবো। তাই এই সখিনার লুক আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, এর থেকে আপাতত আর বেশি সাজার শক্তি আর হাতের সময় দুটোই আমার কাছে বিন্দুমাত্র অবশিষ্ট নেই। রিয়া নাবিলার অপেক্ষা করতে করতে রাগে ক্ষোভে তার খালাতো বোন আপনের সাথে ভার্সিটিতে চলে আসছে। নাবিলাকে মেসেজ করে জানিয়ে দিয়েছে, সাথে এক ঝাঁক গালি তো ফ্রিতে আছেই। আজ শনিবার, নাফিজের ব্যাংক বন্ধ, তাই সে সুবাদে নাফিলা কুল কিনারা না পেয়ে নাফিজের সাহায্যে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। নাবিলার ভার্সিটিতে আসতে আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি বেজে গেছে। রাস্তা যানজট অনেক ছিল, তাই এত লেট হলো আসতে। নাফিজ বোন ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল। একা একা ভার্সিটিতে ঢুকতে আজ কেমন জানি আনইজি লাগছে নাবিলার, সাথে ভয়ও করছে। এক তো শাড়ি পরে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, দ্বিতীয়ত সেই একা। ভার্সিটিতে আজ ভারী ভিড়ও জমে গেছে, কেমন গম গম করছে চারপাশটা। নাবিলা ধীরে সুস্থে শাড়ির কুচিগুলো এক হাতে উঁচু ধরে ভার্সিটিতে ঢুকে আশেপাশে ঘুরে ঘুরে দেখছে আর রিয়াকে খুঁজছে। হঠাৎ মাঝের স্টেজ থেকে মেয়েদের অনেক চিল্লাচিল্লি শুনতে পেল। দূর থেকে নাবিলা দাঁড়িয়ে দেখতে পেল সব মেয়েরা ওইখানে কেমন ভিড় করে কেমন দাঁড়িয়ে। নাবিলা বেশ আগ্রহ নিয়ে সেদিকে গেল। সেখানে মেয়েদের সেই লেভেলের ঠেলাঠেলির শেষ নাই। নাবিলা কয়েকটা মেয়েকে ধাক্কিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতে থাকে কি হচ্ছে দেখার জন্য, কিন্তু পাচ্ছে না যেতে। হঠাৎ ভিড়ের মধ্যে তার হাত শক্ত করে ধরে হেঁচড়া টেনে কেউ টান দিয়ে অগ্নিময় হয়ে সামনের ফাঁকা জায়গায় এনে দাঁড় করালো।
সামনে তাকিয়ে যাকে দেখলো নাবিলা যেমন জান ফিরে পেল তার। নাবিলা দাঁত কেলিয়ে বলে উঠল, রিয়া তুই? ওই খচ্চনি, কথা কইবি না। কই ছিলিস তুই? ফোন কেন ধরিস নাই? তাই বলে কি আমাকে একা রেখে চলে আসবে? তো কি করতাম? বসে থাকতাম? কত শত শত ফোন দিয়েছি তোকে, দেখছিলি? আর ফোন কই থাকে তোর? চাঁদের দেশে? মিথ্যুক মাত্র 30টা দিয়েছিস। তো দিয়েছি তো। তুই কি করেছিস? আচ্ছা রাগ করিস না জানু, এখন বলতো এখানে ঠিক কি হচ্ছে? হ্যাঁ, সবাই এত পাগলের মতো চিল্লাচ্ছে কেন? নো আইডিয়া বেবি। আমি তো দেখার জন্য এখানে আসছিলাম। ভেতরের মধ্যে হঠাৎ তোকে দেখলাম, তাই তো টেনে তোকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা চল, সামনে ফ্রিতে চাপা শুটকি মাছ হয়ে দেখে আসি। হ্যাঁ চল। ঠেলাঠেলিতে সামনে গিয়ে দেখে জায়ান স্টেজে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে, হাতে তার মাইক। নাবিলা বিরক্তি নিয়ে বলে উঠল, উফ, এই খচ্চর ছ্যামড়ার জন্য এত কষ্ট করলাম আমি। ধুর, মুড নষ্ট আমার। আর এখানে এত চিল্লানের মতো কি হইছে বোন? আমি এটাই বুঝি না। সামান্য স্টেজে গিয়েই তো দাঁড়িয়েছে, আর তাতে এরা এত চিল্লাচ্ছে কেন? পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, ফার্স্ট ইয়ার। জি। তাই তো বলি, এই কথা কেন বলছো? শুনো, আমরা এখানে শুধু আমাদের ক্রাশ বয় জায়ানের মারাত্মক বয়েজের গান শোনার জন্য দাঁড়িয়ে আছি, বুঝলা? সামান্য একটু গান শোনার জন্য এত ভিড়? তা শুনলেই বুঝবে। নাভিলা জায়ানের দিকে ভুরুটি কুঁচকে চোখ ছোট ছোট করে পাকিয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। জায়ান এখনো নাভিলার দিকে খেয়াল করেনি। সে উল্টো দিকে ফিরে আপাতত স্টেজের পাশে দাঁড়ানো শিহাব, রাফি, আকাশের দিকে হাতের ইশারায় কি যেন বোঝাচ্ছে। শিহাব কিছুক্ষণের ব্যবধানে দ্রুত হাতে একটা গিটার নিয়ে স্টেজে এসে জায়ানের হাতে দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। জায়ান হাতে গিটার নিয়ে চোখ বুজে জোরে জোরে 2-3টে লম্বা নিঃশ্বাস ত্যাগ করতে লাগলো। এই রিয়া চল তো, এখানে এভাবে সংসেজে দাঁড়িয়ে থাকা কোনো মানেই হয় না। আমার মনে হচ্ছে কি রে, বলছি তোকে, এটাও 100% গ্যারান্টি, সিওরিটি দিয়ে। এই খচ্চর কোনো গান টান কিছুই পারে না, হুদাই ব্যাটা গিটার নিয়ে ভাব দেখাচ্ছে। আর উগান্ডার অন্ধ ভণ্ডরা এটা দেখি কাকের মতো শরীরা গলায় চিল্লাচ্ছে। চল তো এখান থেকে, আমার কান একদমই জ্বালাপালা হয়ে গেল এদের চিল্লানোর জ্বালায়। আর কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে আমার নিশ্চয়ই আজ বয়রা হতে টাইম লাগবে না। দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে বলল নাভিলা, আরে দাঁড়া না, এত কষ্ট করে যেহেতু এসেই পড়েছি, তাহলে দেখেই যাই না। হোয়াট দ্য এল্ট? তুই দেখ বেশি করে, আমার দেখার কোনো ইচ্ছে টিচ্ছে নেই। এদের চিল্লানোর জ্বালায় রীতিমতো মাথা ব্যথা শুরু করে দিয়েছে। তার উপর আজ এত গরম, তার মধ্যে এত ঠেলাঠেলিতে আমি আধমরা সিদ্ধ হয়ে যাচ্ছি। আমি চললাম। বলেই এক নজর জায়ের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে নাবিলা পিছনের দিকে হাঁটা ধরল। এই নাবু দাঁড়া। আরে বাবা দাঁড়া, কই যাস? মুখে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে নিচের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে বাম হাতের দ্বারা কপালের বাম ভুরুটা চুলকে উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে গিটারের টুংটাং আওয়াজের সুর তুলে এবার ঘুরে সবার দিকে তাকালো জায়ান। গিটারের টুংটাং আওয়াজ শুনতে পেয়ে হঠাৎ নাভিলা কৃষ্ণচূড়া গাছটার সামনে এসে থমকে দাঁড়ালো। কৌতূহল নিয়ে এবার পিছন ঘুরে তাকাতেই তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোন হুট্টোলা রিকশায় এক মুঠো প্রেম নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে। হঠাৎ জায়ানের চোখ কৃষ্ণচূড়া গাছকে যেতে একজোড়া চোখের সাথে চোখাচোখি হয়ে যায়। জায়ান সেদিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবারও গাওয়া শুরু করলো। এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয় ভালোবাসতে চাই দ্বিধার আদরে আমি খুব সাধারণ সাদা মাটা একজন মরতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়া। পুরোটা সময় নাভিলা জায়ানের দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে সম্পূর্ণ গানটা শুনেছিল।
জায়ান যে এত সুন্দর গানের আওয়াজ হবে এটা তার ধারণার বাইরে ছিল। ছেলেটার সবকিছুতেই কেমন একটা আলাদা মুগ্ধতা আছে, যা তাকে যেন ক্রমশই দিন দিন তার দিকে আকর্ষণ করে টানে। হঠাৎ সবার করতালের আওয়াজে নাভিলার ধ্যান ভাঙে। নাভিলা দ্রুত জায়ান থেকে লজ্জায় চোখ নামিয়ে নেয়। জায়ান মুচকি হাসি দিয়ে স্টেজ থেকে নামতে নিতেই সবাই চিল্লিয়ে বলে ওঠে, ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর প্লিজ জায়ান। জায়ান মুচকি হাসি দিয়ে আবারও গিটারের টুংটাং আওয়াজ করে আরো একটা গানের সুর তুলল। আমি খুব সাধারণ, সাদা মাটা একজন, মরতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়া, এক শহর ভালোবাসা দিতে চাই, এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয় ভালোবাসতে চাই দ্বিধার আদরে। আমি খুব সাধারণ, সাদা মাটা একজন, মরতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়া। গান শেষে জায়ান মিষ্টি হাসি উপহার দিয়ে স্টেজ থেকে দ্রুত নিচে নেমে আসলো। কৃষ্ণচূড়া গাছের দিকে দাঁড়িয়ে চোরা চোখে নাভিলা এতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে গানের ফাঁকে ফাঁকে জায়ানকে দূর থেকে স্ক্যান করছিল। জায়ান আজ কালো কালারের পাঞ্জাবি পরেছে। ফর্সা গায়ে কালো পাঞ্জাবিতে তাকে মারাত্মক লাগছে। হাতা কোনোই পর্যন্ত গোটানো, এক হাতে দামি না জানা কোনো ব্র্যান্ডের ঘড়ি হবে, আর এক হাতে 3-4টে কিছু ব্রেসলেট পরিহিত। হোয়াট এ কোইন্সিডেন্স! আজ আমিও পুরো কালো পড়েছি, আর জায়ান ব্যাটাও দেখছি। বাহ, ব্যাটা দেখে আমাকে কপি পেস্ট করছে। নাভিলা নিজে নিজে বলে ফিক করে হেসে দিল। জায়ানকে এবার হঠাৎ এইদিকে আসতে দেখে দ্রুত নাভিলা চোখ ফিরিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে আশেপাশে রিয়াকে খুঁজতে লাগলো। রিয়াকে তার আশেপাশে দেখতে না পেয়ে পুকুর পাড়ের দিকে চলে আসলো। এই দিকটায় মানুষের ভিড় কিছুটা কম, চারপাশ অত কোলাহল ধ্বনি নেই। জায়ান নাভিলার সামনে এসে দাঁড়িয়ে কপাল গম্ভীর করে গোটানো হাতা ঠিক করতে করতে তার দিকে আর চোখে একবার তাকালো। কালো কালারের জর্জেট শাড়ি দিয়ে কপালে জমে থাকা ঘামগুলো মুছছে মেয়েটা, যার ফলে ফর্সা চেহারাটা আপাতত কিছুটা লাল আভা ধারণ করেছে। চুলগুলো আধখোপা করে রাখা, কিন্তু অবাধ্য কিছু চুল সামনের দিকে এলোমেলো হয়ে উঠছে। শাড়ির নিচের দিকের কুচিগুলো অগোছালো হয়ে আছে, কিন্তু সেই দিকেই মেয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। হাতের ওঠামা নাড়াচাড়াতে রেশমি চুড়ি থেকে টুংটাং এক মিষ্টি আওয়াজ ভেসে ঝুলেছে। চেহারাতে কোনো ভারী সাজ নেই। এই হালকা সাজে শাড়ি আর আধখোপাতে মেয়েটা কেমন স্নিগ্ধ লাগছে। কপালে নাকে বিন্দু বিন্দু শুভ্র জমে থাকা ছোট ছোট ঘামের ফোঁটাগুলো রোদের আলোতে মুক্তোর মতো চিকচিক করছে। জায়ান কয়েক সেকেন্ড এভাবে তাকিয়ে থেকে চট করে চোখ নামিয়ে আশেপাশে একবার তাকিয়ে পাঞ্জাবির পকেটে হাত ঢুকে শটান হয়ে দাঁড়িয়ে বলে উঠল, কি দেখছিলে তখন ওভাবে আমার দিকে তাকিয়ে? হঠাৎ এমন কথায় নাভিলা তার পাশে তাকালো। জায়ানকে তার পাশে দেখে বিষম খেলো, সাথে কিছুটা লজ্জাও পেলে। পরে মুহূর্তে তার কথা মস্তিষ্কে যেতেই আড়ালা তাকিয়ে ও যে হাতে নাতে এভাবে ধরা খেয়ে যাবে বুঝতে পারিনি। সে হন্তদস্ত হয়ে বিপরীতে আমতা আমতা করে বলে উঠল, এক্সকিউজ মি, আপনি কাকে বলছেন? আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকেই বলছি। সেই তো আশেপাশে ডানে বামে তো অনেকেই দাঁড়িয়ে আছে, কাকেই বা বলছেন ভাইয়া? জায়ান কিছুটা বিরক্তি হলো, নাভিলার দিকে তাকিয়ে বলল, আবার জ্যাকেট কই? দেয়ার কি কোনো ইচ্ছে নেই? নিজের কাছে কি রেখে দিবে? এই আপনার কি একটাই জ্যাকেট আছে যে এমন সাশ্রামি করছেন? আপনার ফালতু কাল্লা মার্কা জ্যাকেট নিজের কাছে রাখার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তাছাড়া তাড়াহুড়া নিয়ে আসতে ভুলে গেছে, কাল দিয়ে দিব। ইটস নট কাইল্লা, ইটস ব্ল্যাক। বাংলায় কালো হবে, ওকে? আমার একটা না কয়টা আছে তা তোমাকে বলতে ইচ্ছুক নই। সেই দিয়ে দিলেই ভালো হয়। বাই দ্য ওয়ে, ধুয়েছিলে? সাবান, জি আম্মু থালা বাসনের ভীম সাবান দিয়ে ধুয়ে চকচকা করে দিয়েছে। কাল দিয়ে দিব আপনার ফালতু মার্কা জ্যাকেট। তারপর ধুয়ে ধুয়ে রোজ সকালে এক গ্লাস পানি খাইনি আপনার জ্যাকেটের। বলেই নাবিয়া হনন করে জায়ানের সামনে থেকে চলে আসলো। জায়ান তার কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল। ভার্সিটির বাইরে আসতে নাভিলার ফোনে টুং করে উঠল।
বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকাতেই সব বিরক্তি গায়েব হয়ে গেল নিমেষে। নেমে আসলো এক ঝাঁক কৌতূহল। অবাধ্যতার নেই শরীর ঘিরে রং তুলির আঁচল, কি ভীষণ সাবলীল। আজ না হয় থেমে গেল এই একরাশ লুকোচুরির মুগ্ধতার ভিড়ে সময়। আইভিলতার বুকে পরাজিত মেঘ হতে রাজি তোমার স্পর্শ সুখে। সময় চলমান, কারোর জন্য অপেক্ষা করে থাকে না। দেখতে দেখতে আজ 1.5 মাস হয়ে গেল। এই 1.5 মাসে নাভিলা আর জায়ানের তেমন আর কোনো দেখা হয়ে ওঠেনি, শুধু মাঝে মাঝে কয়েকবার ক্যাম্পাসের চোখাচোখি ছাড়া। তার মূলত কারণ তাদের সেমিস্টার এক্সামের টেনশনে তারা একে অপরের কথা যেমন ভুলেই গেছে বললেই চলে। নাভিলা ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ক্লান্তিতে বিছানায় গায়ে দিয়ে দিল। আজ তার সেমিস্টারের লাস্ট এক্সাম ছিল। এক হাত পা ছড়িয়ে ছিটিয়ে একটা ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক্সামের প্যারাময় তার এতদিন ঠিকঠাক ঘুমও ভালো করে হয়নি। দরজার কাছে এসে দাঁড়িয়ে মিসেস উম্মে তড়িঘড়ি হয়ে বলতে লাগলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ দেখতে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিয়েও হয়ে যেতে পারে। হঠাৎ এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না নাভিলা। হন্তভম্ব হয়ে শোয়া থেকে চট করে উঠে এসে বলল, মজা করছো আম্মু? যদি করে থাকো তাহলে এটা খুব বাজে একটা মজা ছিল, আমার একদমই হাসি পায়নি। দেখো আমি কোনো মজা করছি না, জলদি করে রেডি হয়ে নে। ছেলে পক্ষকে নিয়ে তোর ফুফি যে কোনো সময় এসে পড়তে পারে। মানে কি, কথা নাই বাচ্চা নাই, দেখতে আসছে আবার বলছো ঠিকঠাক থাকলে আজ বিয়ে হয়ে যেতে পারে। একটু ক্লিয়ার কাট করে বলবা এইসবের মানেটা কি? তোর ফুফি নিয়ে আসছে ছেলে খুব ভালো সম্পর্কে আবিরের শালা হয়। ছেলের সব দিক দেখে বিবেচনা করে তোর আব্বু আর আসতে অমত করেনি। আর আমাদেরও ছেলেকে খুব ভালো লেগেছে। নাফিস সব খোঁজ খবর নিয়ে দেখেছে ছেলে খুব ভালো। ছেলে ভালো হলেই বিয়ে করে নিতে হবে এমন কোনো কথা বলা আছে আদৌ? আর এত কিছু হয়ে গেল, তোমরা আমাকে একটা বারের জন্য জানার প্রয়োজন বোধ করলে না? মেয়ের কথা শুনে মিসেস উম্মে চুপ করে দাঁড়িয়ে রইলেন। কি বলবেন মেয়েকে? পরিবেশ ঠিক করার জন্য মিসেস উম্মে আবারও ইতস্তত হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে উঠলেন, তুই কি কাউকে পছন্দ করিস বা কাউকে ভালোবাসিস? তোর জীবনে কি কেউ আছে? না, নেই। থাকলে তো তোমাকে আগেই বলতাম। আর আমি তো আগেই বলেছি আমি এই সবের ধারের কাছেও নেই। প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। তোমরা আমার জন্য যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। মেয়ের উত্তর শুনে মিসেস উম্মে কিছুটা চিন্তামুক্ত হলেন। মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, আমাকে যেতে হবে রান্নাঘরে, অনেক কাজ আছে। নাবু আলমারি থেকে চটজলদি লাল শাড়িটা পরে নেয়, আর কোনো কথা না। কথাটা বলে হনহন করে চলে গেলেন মিসেস উম্মে। নাবিলার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। হঠাৎ করে কি সব হয়ে যাচ্ছে। মা বাবার কথা তো আর অমান্য করা যাবে না। সেই জন্য আলমারি থেকে শাড়ি বের করে পরতে লাগলো আর ভাবতে লাগলো এই নতুন প্যারাময় কথা। ছেলেপক্ষ আসার পর থেকে ছোট হলরুমের মুহূর্তে কেমন যেন হট্টগোল বেড়ে গেছে। ফুপির কান্নার নিঃশব্দে ভারী আওয়াজ থেমে থেমে কানে বারবার ভেসে আসছে। নাবিলা এবার আর কিছুতেই চুপচাপ বসে থাকতে পারছে না। অনেকটা সময় পার হয়ে গেল, তার মাও তার কাছে আসছে না। তার কাছে ব্যাপারটা মোটেও এখন ভালো ঠেকাচ্ছে না। অস্থির হয়ে দাঁত দিয়ে নখ খেতে খেতে দরজার দিকে তাকিয়ে সারা রুমময় জুড়ে পায়চারি করতে লাগলো। সময় প্রহরগুলো যেন আজ শেষ হতে যাচ্ছে না। তার কাছে ব্যাপারটা ভারী অদ্ভুত লাগছে। মেয়ে দেখতে এসে কি বা কান্না করে দেয়, এটাও আবার কেমন কথা? আগে তো এমন কোথাও হতে দেখেনি আর না শুনেছি। কিন্তু আপাতত কথা হচ্ছে বাইরে কান্না করছে তো করছে কে? নিজের মধ্যে কৌতূহল আর একঝাঁক এমন নানা প্রশ্ন মনের মধ্যে জটগুলোকে আর আটকে রাখতে না পেরে শেষে রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। ড্রয়িং রুমের সামনে এসে ইতস্তত করতে করতে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকে কাউকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে ড্রয়িং রুমের নীল পর্দার আড়ালে চট করে দাঁড়িয়ে পড়ল। বাম হাত দিয়ে পর্দা টেনে নিজেকে আড়াল করে আড়াল থেকে উকি ঝুঁকে দিল ব্যাপারটা দেখার জন্য। কিন্তু ড্রয়িং রুমে যা দেখলো তা দেখার জন্য মোটেও সে কোনো কালে প্রস্তুত ছিল না। বিস্মিত ভাবে তাকিয়ে আছে। তার বাবা কান্না করছে, কিন্তু একা না, তার সাথে আরো একজন ভদ্র বুদ্ধ বয়স্ক লোকও কান্না করছে সমান তালে, তার বাবাকে জড়িয়ে ধরে। কিন্তু কেনই বা করছে? বাবাকে এভাবে কান্না করতে দেখে নাবিলার বুকের ভিতরে ধুপ করে মোচড় দিয়ে উঠল। জ্ঞান হওয়ার পর থেকে সে তার বাবাকে একবারের জন্য এভাবে নিজের চোখে পানি ফেলতে দেখেনি। ছোটবেলায় শুধু একবার বাবার চোখে পানি দেখেছিল, এটাও খুব ভয়ঙ্কর ভাবে অস্থির হয়ে
হাউমাউ করে কাঁদতে দেখেছিল, এরপর আর কখনো দেখেনি। তার এখনো মনে আছে তার বয়স যখন 7 কিংবা 8 হবে, তখন রোজকার মতো বিকালের ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে কয়েক ধাপ সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে মাথা সামান্য একটু ফেটে গিয়েছিল। কপালে ভুরুর নিচের দিকে কিছুটা কেটে গিয়েছিল। সিঁড়ি থেকে কোনো মতে উঠে মায়ের বকার থেকে বাঁচার জন্য রক্তমাখা অবস্থায় মাথায় এক হাত দিয়ে চেপে ধরে বাবার কাছে দৌড় দিল। বাবা বারান্দায় ইজি চেয়ারে বসে তখন খবরের কাগজ পড়ছিল। হঠাৎ তার সামনে রক্তমাখা অবস্থায় নাবিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত আর্তকে উঠে উত্তেজিত হয়ে সেই দিন প্রথমবারের মতো কান্না করতে দেখেছিল। এখনো তার চোখে সামনে বাবার সেই কান্না মিশ্রিত চেহারা ভেসে ওঠে। কি ভয়ঙ্কর দিনই না ছিল তার জীবনে। নাভিলা এবার নিজেকে আর আটকে না রাখতে পেরে পর্দার আড়াল থেকে দ্রুত বের হয়ে ড্রয়িং রুমে নাফিজের পাশে এসে দাঁড়ায়, কি হচ্ছে বোঝার জন্য। আশেপাশে তাকিয়ে দেখে ড্রয়িং রুমে টেবিলের পাশে তার ফুফি, মা, ভাবি, আবির একসাথে দাঁড়িয়ে আছে। তাদের চোখও বিস্মিত ফুটে উঠেছে। নাভিলা এবার নাফিজের দিকে তাকিয়ে দেখে সে আপাতত নখ খেতে ব্যস্ত। এই ভাইয়া, এই শুনছো আব্বু কান্না করছে কেন? উনি কি বাসায় এসে আব্বুকে উল্টাপাল্টা কিছু বলেছেন? তাহলে বা উনি কি বা এমন বললেন? তারা কান্নাই বা এভাবে করছে কেন? এই ভাইয়া বল না, চুপ করো। ফিস ফিস করে বলল নাভিলা। চুপচাপ দাঁড়িয়ে দেখ, এই মুহূর্তে কিছুই জিজ্ঞেস করিস না। আমি নিজেও কিছু বুঝতে পারছি না। হঠাৎ আব্বু ভাবির বাবাকে দেখে এইভাবে কান্নাই বা কেন করছেন? নাভিলার বিপরীতে নাফিজ বলে উঠল। দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে বিস্মিত চাহনিতে একসাথে এবার নখ খেতে খেতে টেনশনের সামনের দিকে তাকালো ব্যাপারটা বোঝার জন্য। এবার ভদ্রলোক কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, কোথায় হারিয়ে গিয়েছিলি সাদাফ? আমি তোকে দেশে কত খুঁজেছি, কিন্তু কোথাও কারো কাছে তোর সঠিক খোঁজ আদর পাইনি। দেশের এসে পরের দিনে আমি তোকে চমক দেওয়ার জন্য মাকে নিয়ে কুমিল্লা ছুটে যাই, কিন্তু কি আমি নিজেই সব থেকে বড় একটা চমক পেয়ে যাই। তোর বাসায় গিয়ে জানতে পারি চাচাজানের কথা। তার সাথে জানতে পারি এলাকার আশেপাশে লোকের কাছ থেকে আরো 2 বছর আগে চাচাজানের মৃত্যুর পর তোর চাচারা তাদের নামে সব সম্পত্তি নিজেদের নামে করে নেন, তারপর তোদের বাসা থেকে বের করে দিয়েছেন। এত কিছু ঝড়ঝাপটা তোর সাথে হয়ে গিয়েছে, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কি তোর কিছু লাগি না? না আমাকে কখনো আপনি ভাবিসনি? বল, চুপ কেন? জানালে কি হতো আসিফ? সব কি আর আদৌ আগের মতো ঠিক হয়ে যেত? উল্টো কি হতো, তুই নিজের এতদিনের স্বপ্নের কথা ভুলে আমার জন্য দেশে সবকিছু ছেড়ে ছুড়ে এক মুহূর্তে চলে আসতি, যা আমি কোনো কালেই চাইনি। তোর নিজের প্রাণপ্রিয় বন্ধু থেকে কি নিজের স্বপ্ন বড় হয়ে গেল রে শালা? আসিফ রেগে বললেন, তাই তো আমি তোকে কিছু জানাইনি। আমি জানতাম এসব কিছু তুই জানলে বাস্তবতা কিছু না চিন্তা করেই আমার কাছে চলে আসতে চাইতি। আমার কথা কি একবারও মনে পড়েনি তোর? মনে কি আর না পড়েছে, প্রতিটি মুহূর্তেই মনে পড়েছে। তার আমার সাথে যোগাযোগ করিসনি কেন? সময় পাইনি রে। কর্তব্য যে আমার উপর বড্ড দিন দিন বেড়ে গিয়েছিল। পরিবারের বড় ছেলে বলে কথা, তার উপর নতুন অচেনা শহর, মা বোনের দায়িত্ব, অভাবের আহালের সংসারের দায়িত্ব। সেই সময় হাতে কোনো ভালো চাকরিও ছিল না। এত কিছুর মাঝে ভাবার জন্য তেমন সময় পাইনি। তাই বলে কি 30 বছরের মধ্যে একটিবারও আমার জন্য তোর কাছে সময় হয়ে ওঠেনি? ঢাকা শহরে কোথায় বা খুঁজতাম তোকে বল? ঢাকা শহর তো আর সেই আর কম বড় কথা না। মেসের ঠিকানা ছাড়া তো আর আমার কাছে তোর বাসার কোনো ঠিকানাও ছিল না। আচ্ছা, যা মাফ করে দিলাম। এতগুলো বছর পর তোকে আজ নিজের কাছে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এভাবে আর কোথাও হারিয়ে যেতে দেব না। আমিও না। এই বলে দুই বন্ধু একে অপরকে আবারও জড়িয়ে ধরলেন। তাদের কথায় এতক্ষণে সবাই বুঝতে পারলো তাদের কান্নার আসল কারণ। অহনা, নাফিস, নাভিলা এবার তাদের বাবাদের সামনে গিয়ে দাঁড়ালো। সাথে নাবিলার ফুপি, মা, আবিরও পাশে এসে দাঁড়ালেন। এবার তোমাদের কান্নাকাটি থামাও তো, আমরা তো ভয় পাইয়ে দিয়েছো। অহনার কথায় আসিফ আর সাদাব দুইজনেই হেসে দিল। মেয়ের উদ্দেশ্যে বলে উঠল, মনে আছে অনা, আমি তোকে এক ফেরেস্তার কথা বলেছিলাম, মানুষরূপী আস্থা ফেরেস্তা, যে ফেরেস্তা তার সবটুকু উজাড় করে দিয়ে শুধু আমার স্বপ্ন পূরণ করার কথা ভেবেছে। নিজের কষ্টে জমানো টাকা দিয়ে আমাকে বাইরে পড়াশোনা করতে পাঠিয়েছে, যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আজ আমি এত সফলতা অর্জন করতে পেরেছি শুধুমাত্র তারই জন্য। সে ফেরেস্তা আর কেউ নয়, এই যে দাঁড়িয়ে আছে আমার সামনে, আমার সে হারিয়ে যাওয়া বন্ধু সাদাফ।
ভুল, আমি মোটেও ফেরেশতা টেরেশতা নই। আমার কাছে ফেরেস্তার থেকেও কমও নয়। যখন আমার কেউই ছিল না তখন তুই ছিলিস আমার পাশে, আমার পুক্ত ঢাল হয়ে। বলেই আসিফ রহমান আবারও সাদাফ হোসেনকে জড়িয়ে ধরলেন। অহনার চোখ দুটো অসম্ভব পানিতে চিকচিক করছে। ওটা কষ্টের পানি না, অতি সম্মানের। ছোট থেকে তার বাবার থেকে সে শুনে এসেছে বাবা সেই হারিয়ে যাওয়া ভালো বন্ধুর কথা। সেই যে তার বাবার জন্য কি ত্যাগ করেছে তা তার সবটাই জানা। অবশ্যই বাবাই তাকে তাদের বন্ধুত্বের গল্প শুনিয়েছে। একজন নিঃস্বার্থ বন্ধু আসলে কেমন হওয়া উচিত তা ওর বাবার বন্ধুর কথা শুনে বুঝতে পেরেছে। আজকের দিনে রক্তের ভাই ভাইয়ের জন্য বিনা স্বার্থে সামান্য কিছু করতে চায় না, আর সেই জায়গায় বন্ধু হয়ে তার বাবার জন্য কতই না করেছেন। নিজের স্বপ্নও বিসর্জন দিয়েছে তার বাবার স্বপ্নের জন্য। তার জমানোর ব্যবসার টাকা দিয়ে বাবাকে বিদেশ পাঠিয়েছে যাতে বাবা কিছু করতে পারে। এমন নিঃস্বার্থ মানুষ আদৌ হয়? হয়তো হয়, না হয় আজ তাকে দেখতে পেত না। অহনা এগিয়ে গিয়ে সাদাফের দুই পা দুটো ধরে সালাম করলেন। এটাও সবসময় করে যখন সাদাফের সাথে তার দেখা হয়, কিন্তু আজকে সালামটা ছিল অতি সম্মানের। সাদাফের অহনার মাথায় হাত বুলিয়ে হাসলেন। নাভিলা নাফিসকে হাতের ইশারায় সাদাফ তার পাশে আসতে বললেন। বাবার ডাকা নাভিলা আর নাফিস বাবার সামনে হাসি মুখে গিয়ে দাঁড়ালেন। এই আমার বড় ছেলে নাফিজুর রহমান। বাবা, বাপ কা বেটা দেখি পুরো তোর কার্বন কপি। আসিফের কথায় সাদাফ নিঃশব্দ হাসলেন। নাভিলার উদ্দেশ্যে বলে উঠলেন, ও ফাতেমা জোহরা নাভিলা আমার ছোট মেয়ে, যার জন্য আজ তোর সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম। আসিফ নাভিলার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বিস্মিত হয়ে বলে উঠলেন, এ তো দেখছি পুরো আলেহা চাচি যান। চাচি যান গিয়ে তার মতো আর এক চাচি যান বেঁধে রেখে দিয়েছেন আমাদের জন্য। সেই বাদামি চোখ, সরু নাক, ফোলা গাল, লালচে কোকড়া চুল, টানা টানা চোখের তাকানো, সব মিলিয়ে চাচির ছায়া। হ্যাঁ, আমার আম্মা যে তাই। তা বিআইন সাহেবা, আপনার ছেলে কই, দেখছি না যে। আর বলিস না, নয়নটা হয়েছে একেবারে নিরামিষ। বলে তোমরা গিয়ে দেখে আসো, তোমাদের পছন্দই আমার পছন্দ। এতে করে বললাম সাথে আসার জন্য, কিন্তু সে কিছুতেই আসতে চাইলো না। আচ্ছা, তোমরা কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই আজ কথা বলবা? ঠিক করেছো, বসতে বলবা না? দেখছিস, আমি তোকে বসতে বলতেই ভুলে গেছি। হ্যাঁ, বস বস বস, বসে কথা বল। অস্থির হওয়ার কোনো কারণ নেই, শান্ত হও, আমরাই তো। তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসছি। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আছে নাভিলা, চোখ দুটো আকাশের তারাগুলোর মাঝে। আজ আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে, তার সাথে অনেক সুন্দর তারাও উঠেছে। চারপাশে কি সুন্দর ঝিলমিল করছে তারাদের আনাগোনায়। নাভিলার পাশে নাফিস এসে নিঃশব্দে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, মন খারাপ? তাহলে চুপ কেন? আপু এই বিয়েতে অনেক খুশি, তাই না ভাইয়া? হ্যাঁ, তার বলতে। তারা চলে গেছে? হ্যাঁ, গিয়েছে। আম্মু অনেক করে বললো ডিনার করে যেতে, কিন্তু তারা রাজি হয়নি। কাল তো আবার আসবে, তাই চলে গেল। প্রিপারেশন তো একটা ব্যাপার আছে, তাই চলে গেলেন। সবকিছু একটু বেশি তাড়াতাড়িতে হয়ে যাচ্ছে না রে ভাইয়া? মোটাগাটা গাছের দেওয়াল ভেদ করে সরু রাস্তাটা বাইরের দিকে সচ্ছল আয়নার মতো স্পষ্ট সব দেখা যাচ্ছে। আজ বেশ অতিষ্ঠ ভারী গরম পড়েছে, চারপাশটা কেমন ভাবসা গুমট হয়ে আছে। সময়টা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চলছে, তাই হয়তো চঞ্চল পরিবেশের এমন মনোভাব, উদাসীনতা। এসির ঠান্ডা বাতাসের নিচে বসে কেমন হালকা ভাসপা গরম অনুভব হচ্ছিল নাবিলার। অথচ ল্যাম্পপোস্টের নিচে চিকন চাকন 10 থেকে 12 বছরের বাহিরে ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কাঠফাটা রোদের মাঝেও মুখে তার এক চিলতে প্রাণ উল্লাসের মন করা মিষ্টি হাসি। ছেলেটা শ্যামলা বর্ণের, কিন্তু দেখতে বেশ অমানবিক। কড়া রোদের তেজের মাঝেও মুখে তার এক ছিটে ফোঁটাও কোনো বিরক্তির ছাপ নেই। এক হাতে তার বড় বড় মাপের 2টি চায়ের ফ্লাস্ক, আর অন্য এক হাতে ছোট মাঝারি সাইজের লালচে পুরনো লাল রঙের বালতি নিয়ে হেঁটে হেঁটে রাস্তার ফুটপাতে লোকজনের কাছে গিয়ে দাঁড়িয়ে চা বিক্রি করছে। গায়ে ফোস্কা পড়ার মতো তাপের মধ্যেও কি সুন্দর রাস্তায় খালি পায়ে স্বচ্ছন্দে ছেলেটা হাঁটছে। এতে যেমন তার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, বরং ভালোই লাগছে। অথচ আজকের এই রোদের মাঝে বাইরে পা রাখাটাই খুব ভয়ঙ্কর ব্যাপার। ধোয়া ওটা গরম কফির মগে চারপাশে শাহাদত আঙুল দিয়ে বুলিয়ে চলেছে নয়ন। কয়েকবার কফির মুখ থেকে চোখ উঠিয়ে আর চোখে তার সামনে বসা মেয়েটির দিকে তাকিয়ে
হাব ভাব তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। মেয়েটির দৃষ্টি আপাতত বাহিরের দিকে, তার দিকে নয়। এর থেকে বেশি নয়ন আর কিছু পর্যবেক্ষণ করতে পারেনি। নয়ন নিচের দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ছাড়ল। আজ অহনার কারণে তাকে এইভাবে অফিসের টাইমে কিছুটা অপ্রস্তুত হয়ে নাবিলার সাথে দেখা করতে হলো। গরম কফির মগটি সরু কাচের টেবিল থেকে উঠিয়ে বলে উঠল, আপনি এই বিয়েতে রাজি? নাবিলা তার দৃষ্টি আগের ন্যায় রেখে ছোট করে অস্পষ্ট সুরে বলে উঠল, আমার মা বাবা নেই, তা আপনি নিশ্চয়ই জানেন। আমি ছোট থেকেই মামুর ছায়াতে বড় হয়েছি। তখন থেকে মামুই আমার কাছে সব। আবার বলতে পারেন মামু আমার কাছে আমার মা বাবা দুটোই। জানি, আমাকে গতকাল রাত্রে আব্বু সবই বলেছে। আপনি এই বিয়েতে খুশি তো? এমন প্রশ্ন শুনে নাবিলা এবার কিছুটা নড়ে চড়ে বসলো। এতক্ষণ যেন তার থেকে কেউ জানতে চাইলো সে কি আসলে এইসবে খুশি। এতক্ষণে যে অস্থিরতা ভাবটা লাগছিল মুহূর্তে কিছুটা কমিয়ে আসলো। নাবিলার দৃষ্টিপাত বাহির থেকে ফিরিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলে উঠল, আমার আব্বুর খুশিতেই আমি খুশি। আর আপনার খুশির কি হবে? নাবিলার নয়নের কথায় চোখ ফিরিয়ে কেমন যেন মলিন হাসলো। ছেলেটি পাল্টা আবারও তাকে প্রশ্ন করে বসলো, আপনি কাউকে কি ভালোবাসেন মিস? বাসলে বলতে পারেন, ভালোবাসা তো আর বলে আসে না, হুট করেই হয়ে যায়। কথাটা শুনে নিঃশব্দে হেসে দিল নাভিলা। ছেলেটাকে তার কাছে খারাপ বলে মনে হচ্ছে না, উল্টো তার আচরণে বন্ধুসুলভ মতো মনে হলো। তার এই হাসিতে কেমন যেন রহস্যময় লুকিয়ে আছে নয়নের কাছে মনে হলো। নয়ন এবার কিছুটা ভুরু খাদ করে তাকালো। মেয়েটার চেহারার ভাব গম্ভীর খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু এতে ফলাফল হলো শূন্য। কিছুই বোঝা তার পক্ষে আর সম্ভব হলো না। হতাশ হওয়ার ভঙ্গিতে নিঃশ্বাস ত্যাগ করে তাকিয়ে রইল শুধু নাবিলার দিকে উত্তরের আশায়। কয়েক সেকেন্ড চুপ থেকে নাবিলা বলে উঠল, জানি না ভালোবাসার মতো সুপ্ত অনুভূতির সাথে এর আগে এখনো আমার পরিচয় হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। নাবিলা এবার নয়নের দিকে তাকিয়ে সেই রহস্যময় হাসি ত্যাগ করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, এই যে মিস্টার, অনেক তো প্রশ্ন করলেন আমাকে, তা আপনি কাউকে ভালোবাসেন? বাসলে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড ইট। নয়ন নাবিলার এমন প্রশ্ন শুনে আচমকে কিছুটা হকচকিয়ে গেল। কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেল। ইতস্তত হয়ে আমতা আমতা করতে লাগলো তার এই প্রশ্নে। কিছু বলতে নিলেই নাভিলা তার ভাব গম্ভীর দেখে আবারও বলে উঠল, জানেন তো, ভালোবাসার সম্পর্কে মায়া, এই দুটোই কিন্তু ভিন্ন, দুটোই আলাদা জিনিস। এই দুটোকে কখনো একসাথে মিক্স করতে যাবেন না। যদি করতে চান তাহলে দেখবেন আপনি নিজেই এদের মাঝে হারিয়ে তলিয়ে গেছেন। সম্পর্ককে কখনো দায়িত্ব চোখে দেখবেন না, এতে সবকিছু বড্ড ধোঁয়াশার জটিল মনে হতে শুরু করবে। যদি দেখতে যান তাহলে দেখবেন তাদের মায়া জালে আপনি সব সময় গুলিয়ে যাবেন। একজন মানুষের জীবনে সম্পর্ক যেমন অতি মূল্যবান, তেমন ভালোবাসাও অধিক দরকার হয়। ভালোবাসা কিন্তু সম্পর্কের প্রাণ ভোমরা হয়, তা জানেন নিশ্চয়ই। আর প্রাণ ছাড়া কিন্তু কিছুই বেশি দিন সতেজ থাকে না, উল্টো প্রাণবিহীন অচল হয়ে মুড়িয়ে যায়। কথাটা বলে নাবিলা মুচকি হাসলে টেবিল থেকে কফির মগটা হাতে তুলে নিয়ে এবার নিশ্চিন্তে কিছুটা চুমুক দিল। নয়ন নাবিলার কথা এতক্ষণে সবটা চুপ হয়ে মুগ্ধ হয়ে শুনছিল। মুহূর্তের মধ্যে তার কাছে মনে হলো এই মেয়ের মাঝে কিছু তো অজানা রহস্যময় লুকিয়ে আছে। তার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে চট করে বলে উঠল, আপনি বই পড়েন? নাবিলা এই মুহূর্তে এমন প্রশ্ন শুনে ফিক করে হেসে দিল। হাসি থামিয়ে বলে উঠল, কেন বলেন তো, বই পড়লেই কি এসব বলা যায়? এই ছাড়া বলা যায় না? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, ঠিক তা নয়, আপনি কথাগুলো কিছুটা আমার ছোট ভাইয়ের মতো মনে হলো। ও সারাদিন বেশিরভাগ সময় মোটা খাটা বইয়ের মধ্যে ডুব দিয়ে থাকে, আর আমার সাথে ঠিক এইভাবেই আপনার মতো কঠিন শব্দ ব্যবহার করে কথা বলে। তাই ভাবলাম আপনিও হয়তো ওর মতোই বই পড়েন। যারা বই পড়ে তাদের কথা আমার কাছে কিছুটা কঠিন বলে মনে হয়। আমার কিন্তু মোটেও তেমন মনে হয় না, বরং মনে হয় বই যারা পড়ে তাদের মন অনেক ভালো হয়, এমনটা আমার নিতান্ত ধারণা। সবার কথা ঠিক বলতে পারি না, তাছাড়া আমার বই পড়ার অনেক ইচ্ছে আছে, কিন্তু কখনো সেইভাবে পড়ার সুযোগ আদৌ হয়ে ওঠেনি। কিন্তু সময় আর সুযোগ দুটোই পেলে কোনো একদিন নিশ্চয়ই বইয়ের পাতার কাব্য গভীরতায় ডুব দিতে চাইব। আচ্ছা, আজ তাহলে আমি উঠি মিস্টার নয়ন, ইউনিভার্সিটি যেতে হবে। অলমোস্ট প্রথম দুটো ক্লাস মিস হয়ে গিয়েছে,
এখন না উঠলে আমার আর যাওয়া হয়ে উঠবে না। আর হ্যাঁ, আমার কথাগুলো একবার হলেও ভালো করে ভেবে দেখবেন। একজন বন্ধু হিসেবে কথাগুলো আপনাকে বললাম। আমার কেন জানি মনে হয় আপনি বড় কোনো মাপের ভুয়ার সাথে আটকে আছেন। কাউকে ভালোবাসলে সময় থাকতেই তা বলে ফেলুন, এতে এত ইতস্তত হওয়ার কিছুই নেই। পুরো জীবন বসে বসে আফসোস করার থেকে ভালো কিছু দিনের এই সাময়িক এই আফসোস কি ভালো নয়? চেয়ার থেকে উঠতে উঠতে নাবিলা হাসি মুখে কথাগুলো বলে উঠল। নয়ন নাবিলার কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু বিপরীতে তেমন কিছুই বলল না, শুধু চুপ করে মাথা নিচু করে থম মেরে বসে রইল। নাবিলা কিছু দূর যেতে নয়ন চেয়ার থেকে উঠে পিছন থেকে দৌড়ে এসে বলে উঠল, চলো, আপনাকে আমি ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসি। কিছুটা হাসি মুখে বিপরীতে নয়ন বলে উঠল, তার আর প্রয়োজন নেই। ভার্সিটি এখান থেকে মিনিট 5-এর দূরত্ব, আমি একাই যেতে পারবো। আমার জন্য যেহেতু আজ লেট হয়ে গিয়েছে, তাই আমি আপনাকে ভার্সিটি পৌঁছে দিয়ে আসবো। আর আপনি কিন্তু আমাকে বন্ধু বলেছেন, তাই নাও করতে পারবেন না। আচ্ছা চলুন। ভার্সিটির সামনে গাড়ি থামতেই নাবিলা চট করে নেমে পড়ল। নয়ন গাড়ি থেকে নেমে পিছু থেকে ডাক দিতেই নাবিলা কিছুটা থেমে গেল। হাসি মুখে পিছে তাকিয়ে নয়নের সাথে কিছুটা কুশল বিনিময় করতে লাগলো। এত দূর থেকে কারোর তীক্ষ্ণ নজর এসে পড়ল। রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আজ রিয়া আসেনি। লাস্টের 4টা ক্লাস আমাকে একাই করতে হলো। রিয়া ছাড়া ক্লাসে আমি কারোর সাথে তেমন কোনো কথা বলি না। খুব প্রয়োজনে 2-একটা কথা ছাড়া বলা হয় না। ক্লাস শেষে পুকুর পাড় সাইডটায় আসতেই জায়ানের দেখা মিলল। জায়ান সোজা হয়ে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। দৃষ্টি কোথায় বুঝতে পারলাম না। ওইখান থেকে চলে আসতে নিতেই হঠাৎ করে মনে পড়লো তার জ্যাকেটের কথা। আরে, তার সেই কাইল্লা মার্কা জ্যাকেট তো আমার ব্যাগেই ঝুলে আছে। এই জ্যাকেটের জন্য উনি আমাকে কত কথা না বলেছে, কিন্তু আমাকে কেউই দেখো এই আমি এত কিছুর পরেও ভুলারেই মতো সাথে নিয়ে ঘুরছি, দেওয়ার নামেই নেই। তার পাশে গিয়ে দাঁড়িয়ে কোমরে এক হাত বুকে রেখে কয়েকটা শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে নিলাম। বলা তো যায় না কি থেকে কি হয়ে যেতে পারে। আমার উপস্থিতি সে টের পেল কিনা বুঝতে পারলাম না। আমি জ্যাকেটটা ব্যাগ থেকে বের করে তার সামনে ধরে বললাম, এই যে আপনার কালো জ্যাকেট ধরুন। ভয় নেই, আমি ভীম দিয়ে ধুয়ে দিইনি। আমি কিন্তু আপনার কথা মতোই সার্ফ এক্সেল দিয়েই ভালো মতো সুন্দর করে ধুয়ে দিয়েছি। হ্যাঁ, দিতে একটু বেশিই লেট হয়ে গিয়েছে, তা আমি জানি। এতদিনে এক্সামের টেনশনে ব্যাপারটা মাথা থেকে বের হয়ে গেছিল একদমই, তাই দিতে পারিনি। এতে আপনারও কিন্তু কিছু দোষ আছে। আমি না হয় একদমই ভুলে গিয়েছি। আপনি তো পরে এসে আমাকে একটু মনে করিয়ে দিতে পারতেন। দোষ যেহেতু এখানে 2 জনের সমান আছে, আশা করি এখন আর কোনো অভিযোগ তুলবেন না। জায়ান জ্যাকেটের দিকে এক পলক তাকিয়ে জ্যাকেটের হাতে নিয়ে নিল। দৃষ্টি আগের ন্যায় সরু রেখে বলে উঠল, তুমি এখন যেতে পারো। আমি কোমরে 2 হাত রেখে বললাম, আরে জ্যাকেট খুলে দেখবেন না সব ঠিক আছে কিনা? পরে তো এসে নিশ্চয় বলবেন ঠিক নেই। দেখার প্রয়োজন নেই, তুমি এখান থেকে যাও। আমি আরো কিছু বলতে যাব, তখনই জায়ান আমার দিকে তাকিয়ে চমকে উঠলাম। জায়ানের চোখ দুটো কেমন লাল হয়ে আছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে প্রচন্ড রেগে আছে। এর আগে তাকে রাগতে দেখেছি, রাগ মিশ্রিত চেহারা দেখেছি, কিন্তু আজকের মতো এতটা ভয়াবহ দেখিনি। পরিবেশ স্বাভাবিক থাকতেই কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে দ্রুত চলে আসলাম। ঘড়িতে রাত 10টার বেশি হয়তো বাজছে। পুরো বাড়িতে পিন শকের নীরবতার ছায়া। কারোর মুখে কোনো টুস শব্দ কথা নেই। কথা বলা যেমন তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। যেখানে পুরো বাড়ি হট্টগোল হই হুল্লোড়ে বেঁধে থাকার কথা ছিল, সেখানে পিনপিনে নীরবতা কেমন গ্রাস করেছে। ভার্সিটি থেকে বাসায় আসার পর আমি কিছুটা অবাক হয়ে যাই। ভার্সিটিতে কেমন লোকজনে ভরপুর গমগম করছে। কাজিনদের এই সময় নিজের বাসায় দেখে খানিকটা অবাকও হয়ে যাই। আম্মু সামনে গিয়ে দাঁড়াতেই সে আমাকে তাড়া দিয়ে বললেন, আজ রাতে 2 পরিবার মিলে পারিবারিকভাবে আমার আর নয়নের বিয়েটা সম্পূর্ণ হবে। এটা আসিফ আঙ্কেল আর আব্বু কিছুক্ষণ আগেই ঠিক করেছেন। পরে সামাজিকভাবে বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করবে। কথাটা শোনা মাত্রই আমি পুরো দমে শুদ্ধ হয়ে যাই। বিপরীতে আম্মুকে কিছু জিজ্ঞেস করার শক্তি যেমন আর নিজের মধ্যে অবশিষ্ট বাকি নেই। এত জলদিতে কেন আমার সাথে এত কিছু হচ্ছে? অতি শোকে আমি কাতর হয়ে আছি। এখান থেকে 1 ইঞ্চি নড়ার শক্তিও নেই।
কাজিনরা আমাকে রুমে টেনে নিয়ে এসে নানান রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু আমি নিজের মধ্যে আপাতত নেই। তাদের কথার প্রতি বিপরীতে উত্তর আর কি বা বলবো। একটু আগে ফুপি হন্তদন্ত হয়ে রুমে এসে ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, আমার হবু বর মানে নয়ন নাকি পালিয়েছে। আমি বিস্মিত হয়ে ফুপির দিকে তাকিয়ে আছি। রিয়েকশন বাটন যেমন দ্রুত কাজ করা বন্ধ করে দিয়েছে। একটা ওপর একটা সারপ্রাইজিং শক্টের ওপর শক্ট খেলে যা হয় আর কি। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে আবারও বললেন, তা শোনার পর থেকেই বাড়িতে মুহূর্তেই সবার মন খারাপ, এই বলে আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদে চলে গেলেন। কিন্তু ফুপির কথা শুনে এই মুহূর্তে আমার মন তো ফুরফুরে দিন চেক হয়ে গেল। যে মন খারাপ মস্তিষ্কে এসে গ্রাস করেছিল তা নিমিষে এক ঝাঁক আনন্দের দোল বয়ে যাচ্ছে। আমি যেমন জানতাম এমন কিছুই আমার সাথে হবেই। আল্লাহ আমার সাথে এমন কিছু করতে দিতই না। যাক বাবা, সকালে আমার বলা কথাগুলো তাহলে শেষ পর্যন্ত এসে কাজে দিয়েছেন, কিন্তু এত দ্রুত যে দেবে তা জানতামই না। বাবা লাভু ইটস গ্রেট। নিজেই মনে মনে সাবাসি দিলাম। আমার তো রীতিমতো ইচ্ছে করছে এই মুহূর্তে এক দৌড়ে ভাইয়ার রুম থেকে একটা লুঙ্গি টেনে টুনে খুঁজে এনে মন খুলে একটু লুঙ্গি ডান্স দিতে। আহা, বিয়ে নামক ঝড় অবশেষে বয়ে চলেই গেল। কি শান্তি, কি শান্তি।